2023 সালে আমার পিত্তথলিতে পাথর ধরা পড়ছে। পড়ার পরে আমি বিভিন্ন রকমের ভয়ভীতি দেখানো হয়েছে, বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি। বললো যে কি আপনার তো বিভিন্ন রোগ, এই সমস্যাগুলো নিয়ে আমরা অপারেশন করতে পারবো না। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আজকে আমার চেম্বারে অত্যন্ত একটি আনন্দের এবং আশ্চর্যজনক ঘটনা যে একই দিনে আমার চেম্বারে বাবা এবং মেয়ে আসছেন, যাদের 7 দিন আগে আমি একই সাথে অর্থাৎ 10 মিনিট ব্যবধানে পিত্তথলি পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি করেছিলাম। আমরা একটু সরাসরি এই দুই সম্মানিত রোগীর কাছ থেকে, রোগী বলবো না, মেহমানের কাছ থেকেই বলবো, জানতে চাবো যে আমাদের দেশে অনেকটা ভয় কাজ করে অনেক রোগীর ভিতরে, যে যখন একই রোগীর অনেকগুলো রোগ থাকে সে অবস্থায় যখন পিত্তথলিতে পাথর শনাক্ত হয় এবং সেই পাথরের জন্য যখন কোনো উপসর্গ অর্থাৎ পেটের উপরিভাগে বা ডান দিকে ব্যথা হয়, কিন্তু তাদের চিকিৎসা নিতে ভয় কাজ করে। চিকিৎসা নিলে তারা কি আদৌ বেঁচে থাকবে কিনা, তাদের জ্ঞানটা ফিরে আসবে কিনা, তারা তখন সঠিক চিকিৎসা না নিয়ে অনেক সময় আয়ুর্বেদিক, হোমিও বা অন্যান্য অল্টারনেটিভ চিকিৎসার সম্মুখীন হন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেগুলো অকার্যকরী চিকিৎসা এবং পরবর্তীতে তারা আরও যে জটিলতা ছিল তার থেকে ভয়ঙ্করতম জটিলতার দিকে চলে যায়। আসুন আমরা সরাসরি রোগীর কাছ থেকে একটু শুনি যে ওনার কী ঘটেছিল এবং কি করা হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুরশেদ আলম, ট্রাফিক সিস্টেম প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর হিসেবে আছি। 2023 সালে আমার পিত্তথলিতে পাথর ধরা পড়ছে। পড়ার পরে আমার বিভিন্ন রকমের ভয়ভীতি দেখানো হয়েছে, বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি। বললো যে কি আপনার তো বিভিন্ন রোগ, ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, তারপরে কোলেস্টেরল আছে, তারপরে ইউরিনের সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে আমরা অপারেশন করতে পারবো না। আমি একটু আপনাকে একটু থামাতে চাই যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে আসলে যেহেতু খুরশেদ আলম, ওনার বয়স 70 বছর বয়স, অনেকগুলো রোগ উনি স্কিপ করছেন, যেটা আমি দেখলাম ওনার আসলে 7টা রোগ আছে। একটা হচ্ছে সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ, সাথে ওনার হাইপার প্রোস্টাটিজম অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে, পাশাপাশি ওনার ইসকেমিক হার্ট ডিজিজ, হার্টের সমস্যা আছে, হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস। আনকন্ট্রোল এমনই যে উনি মুখের ঔষধের পাশাপাশি 2 ধরনের ইনসুলিন নেয়। এ বাদেও ওনার হাইপোথাইরয়েডিজম আছে, যে কারণে উনি নিয়মিত থাইরয়েডের ওষুধ গ্রহণ করেন। এটা খুবই স্বাভাবিক। এরকম 70 বছরের একজন মানুষের ভিতরে যখন 7 থেকে 8টা রোগ থাকে এবং একসাথে প্রায় 10 থেকে 15টা ঔষধ বা মেডিসিন নিয়মিত খেতে হয়, তখন সার্জারি করার ক্ষেত্রে যে টিম ওনার সার্জারি করবেন তাদেরকে এক্সট্রা কশন বা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়, অতিরিক্ত কাউন্সিলিং করতে হয়, তাদেরকে কনভিন্স করতে হয় এবং তাদেরকে সকল রিস্কগুলো বুঝিয়ে নিতে হয় যে আপনার সার্জারিটা করা কতটা দরকারি এবং করতে গেলে কি কি সমস্যা হতে পারে। পাশাপাশি রোগীর লোকজনকেও এই বিষয়ে আরও জেনে নেওয়া উচিত। যখন এই ধরনের রোগ অর্থাৎ সার্জিক্যাল কোনো ডিজিজের উৎপত্তি ঘটে এবং সার্জারি করা প্রয়োজন হয় এবং একাধিক রোগ থাকে, সেই সার্জারি করার সময় যে হসপিটালে সার্জারি করবেন সেই সার্জন কতটা এক্সপার্ট বা অভিজ্ঞ, পাশাপাশি সেই হসপিটালে সকল ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেইলেবেল আছে কিনা। যেহেতু এই রোগীর হার্টের ডিজিজ আছে, ওনার কিডনিতে সমস্যা আছে, সুতরাং ওনার যে কোনো একটা ইভেন্ট ঘটতেই পারতো, যেটা আমি ওনাকে অপারেশনের আগে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি যে আপনার সিসিউ লাগতে পারে, অর্থাৎ হার্ট অ্যাটাক আবার হতে পারে, কিডনিতে সমস্যা হয়ে গেলে ওনার কিডনি ডায়ালাইসিস লাগতে পারে। আমরা যে হসপিটালে এই এএমজেডে করলাম, এখানে সিসিউ আছে, আইসিইউ আছে, এসডিইউ আছে, কিডনি ডায়ালাইসিসের ফ্যাসিলিটিস আছে এবং এক্সপার্ট মেডিসিন প্যানেল আছে। সুতরাং আমাদের সব ধরনের ব্যবস্থা নিয়েই ওনার সার্জারিটি করেছিলাম। আমরা একটু বাকি কথাটুকু ওনার কাছ থেকে শুনতে চাই। তারপরে আমার বিভিন্ন ডাক্তারের কাছে আমি যাই, যাওয়ার পরে আমাকে কেউ নিরুৎসাহিত করে, কেউ বলে যে করা যাবে, আপনার এই সমস্যা আছে কিন্তু আপনাকে আন্ডারটেকিং দিতে হবে। তো আমি একটু ঘাবড়ায় যাই। ঘাবড়ে যাওয়ার পরে আমি আমার ছেলে মেয়েদের সাথে কথা বলি। কথা বলার পরে ওনারা বিভিন্ন ডাক্তারের সাথে যোগাযোগ করেন। এর ভিতরে হঠাৎ করে আমার এক মেয়ের শাশুড়ি অসুস্থ হয়। ওনারও এই পিত্তথলিতে পাথরের সমস্যা ছিল দীর্ঘদিন থেকে, কিন্তু
তো উনিও বিভিন্ন ডাক্তারকে দেখাচ্ছে, দেখানোর পরে বলছে যে আপনার এটা অপারেশন করার রিস্ক হয়ে যাবে। ওনারও ডায়াবেটিস ছিল, হার্ট সমস্যা ছিল, কিডনি সমস্যা ছিল। তারপরে পরবর্তীতে ওনারা এখানে ANZ হসপিটালে মোস্তাফিজুর রহমান সাহেবের কাছে আসছে। আসার পরে ওনারা যে বললো যে না কোনো অসুবিধা হবে না, আমরা করতে পারবো, আমাদের পুরো টিম এখানে আছে, তা করতে পারবো। তো ইনশাল্লাহ উনি ওনার মোস্তাফিজুর রহমান সাহেবের হাতে উনি অপারেশনটা করছে, সাকসেসফুল হয়েছে, উনি এখন সম্পূর্ণ সুস্থ। তারপরে আমাকে বললো যে আমার ছেলেমেয়েরা বললো যে ঠিক আছে ওখানে মোস্তাফিজুর রহমান সাহেবের কাছে আপনি চলেন, ওনাকে নিয়ে আপনাকে নিয়ে যায়, উনি কি বলে। তো আমি আসলাম, আমার ছেলে নিয়ে আসলো, আনার পরে ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি আমাকে বললো যে না কোনো অসুবিধা হবে না, ইনশাল্লাহ আমরা করতে পারবো। তো সেইটার পরিপ্রেক্ষিতে আমি গত মঙ্গলবারে অপারেশন করেছি। কিন্তু আমি এতগুলো রোগ থাকার পরেও তো আমি আগে যে ঘাবড়াই গিয়েছিলাম, কিন্তু অপারেশন যখন হয়ে গেছে আমি অনুভব করতে পারি না যে আমার অপারেশন হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ আমি অপারেশন হওয়ার পরে দেখলাম যে কী আমার যখন চেঞ্জ আসলো, আমার কি হলো কি আমি তো কিছু অনুভব করতে পারিনি। এটার সাথে সাথে তো আমার সাথে আমার মেয়েরও সমস্যা ছিল, একই সমস্যা ছিল। তো ওরও মৃত্যু পাত্র ছিল। তো আমরা বাপ মেয়ে দুইজনে একসাথে করেছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এখন আজকে ওনার কাছে আসছি, সিলেট আসছি, সম্পূর্ণ সুস্থ আছি। আপনারা সবাই দোয়া করবেন। আর যদি কারো সমস্যা থাকে আমার মনে হয় ওনার সাথে যোগাযোগ করলে আপনারা সত্যিকার ট্রিটমেন্ট আপনারা পাবেন, ওনার মাধ্যমে জানতে পারবেন সব কিছু। আসসালামু আলাইকুম, আমি কামরুন্নাহার রিনা। আমি একটু আগে আপনারা যার কথা শুনেছেন খুরশেদ আলম, উনি আমার বাবা। আমার বাবা যে পিত্তথলি পাথর অপারেশন করেছে, আমিও করেছি, আমিও এবং আমার বাবা দুইজনে একসাথে করেছি। আমার পিত্তথলি মূলত ধরা পড়ে 2 বছর আগে। তখন আমার খুব একটা বেশি প্রবলেম ছিল না, বিধায় আমি করিনি। বাট রিসেন্টলি আমার কিছু প্রবলেম হচ্ছিল, এবং পাশাপাশি বলে রাখি যে আমারও আমার বাবার মতন হয়তো উত্তরাধিকার সূত্রে কিছু রোগ পেয়েছি, যেমন ডায়াবেটিস, তারপরে হাইপোথাইরিজম, তারপরে আবার আমার ফ্যাটি লিভারও আছে, আর আর্থ্রাইটিসেরও প্রবলেম আছে। তো সব কিছু মিলিয়ে আমি আসলে একটু কনফিউশনে ছিলাম, অপারেশন করব, কোনো প্রবলেম হবে কি না। পরবর্তীতে মুস্তাফিজুর রহমান স্যারের কাছে যখন আমার বাবা আসলো, তার এত রকমের সমস্যা নিয়ে উনি যখন ওনাকে নির্ভয় দিল যে না অপারেশন আমরা করতে পারবো, কোনো প্রবলেম হবে না, তো ওনার এটা দেখে আমিও উৎসাহী হলাম যে দেখি তাহলে আমিও যাই। তো আমিও আসলাম ওনার কাছে, উনিও আমার রিপোর্ট দেখে বললেন যে না ঠিক আছে আমরা করতে পারবো, বরং এটাও ভালো লাগবে, বাবা এবং মেয়ে দুইজনকে একসাথে করি, আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। তো সেই হিসাবে আমরা লাস্ট মঙ্গলবারে করলাম অপারেশন। আলহামদুলিল্লাহ দুইজনই খুব সুস্থ আছি এবং কোনো প্রবলেমই হয়নি। আজকে আমরা এসে সেলাই কাটলাম। তো আমি যারা আমাদের এই ভিডিওটা দেখছেন বা শুনছেন তাদেরকে উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের অনেকেই আছেন যারা পিত্তথলিতে পাথর এটা শুনে অনেক ভয় পান, এবং অনেক জটিলতার মধ্যে থাকলেও ভয় পায়, বা নর্মাল হলেও আমরা ভয় পাই। আমি বলবো যে এটা আসলে ভয়ের কিছু নেই। বর্তমান যুগে এর থেকে আরও অনেক জটিল জটিল অপারেশন হচ্ছে খুব ইজিলি। আমরা আমাদের একটু সাহস করে যদি আসি, ডাক্তারদের সাথে কনসাল্ট করি, ওনারা এটা খুব ভালোভাবে রিমুভ করতে পারবেন। এবং আমি মনে করি যে মুস্তাফিজুর রহমান স্যার, আমি তো বলতে পারি এখন উনি আমাদের ফ্যামিলি ডক্টরের মতন হয়ে গিয়েছেন। আমার বাবাকে করেছে, আমাকে করেছে, আমার এক খালাকে করেছে ANZ হসপিটালে, এবং একটা পরিপূর্ণ হসপিটালে উনি ওনার একটা হোল টিম নিয়ে করেছেন। তো আমি স্যারের শুভকামনা করছি এবং দোয়া করি স্যারের জন্য অনেক, যেন উনি আমাদের এই ধরনের রোগী যারা তাদেরকে আরো ভালোভাবে সেবা দিতে পারেন। স্যারের জন্য অনেক অনেক দোয়া। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আজকে অত্যন্ত একটি আনন্দের দিন যে একই সাথে বাবা এবং মেয়ের অপারেশনের পরে একই সাথে তাদের একটা রিভিউ আমরা শুনলাম। তবে এই রিভিউ থেকে দুটি মেসেজ আমি আমার দর্শকদের কাছে দিতে চাই যে যদি আপনাদের নিজেদের আত্মীয় স্বজন বা পরিচিত যে কারো যদি পিত্তথলিতে পাথর শনাক্ত হয়, পাশাপাশি যদি একাধিক রোগও থাকে, আপনারা ভয় না পেয়ে একজন স্পেশালাইজড সার্জনের মাধ্যমে পিত্তথলির সার্জারি করিয়ে নেবেন। এর কারণ হচ্ছে যদি সঠিক সময় পিত্তথলির পাথরের সার্জারি করে না নেওয়া হয়, আমি যেহেতু একজন হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন, একটু বাংলায় বললে এরকম যে পিত্তথলি, পিত্তনালী, লিভার ও প্যানক্রিয়াস স্পেশালাইজড সার্জন, সেক্ষেত্রে যে ঘটনাটি আমার ক্ষেত্রে ঘটে, আমি এই রিলেটেড রোগেই ডিল করি। ডিল করার কারণে আমি
প্রচুর রোগী এমন পেয়ে থাকি যে তারা সঠিক সময়ে পিত্তথলির সার্জারিটি না করার কারণে তাদের পিত্তথলির পাথর থেকে বিভিন্ন ধরনের জটিলতা হয়েছে। সেই জটিলতার মধ্যে এমন কিছু রোগী পাই যে পিত্তথলিটা পেকে গেছে, ইভেন এমনও কিছু রোগী পেয়েছি যে পিত্তথলি পেকে পেটের ভিতরে ফেটে গেছে এবং তাদের সেপ্টিসেমি হয়ে তাদেরকে আইসিইউতে নেওয়া লাগছে। আবার অনেক রোগী এমন পাই যে পিত্তথলির পাথর মাইগ্রেট করে পিত্তনালীতে চলে আসছে। হয়তোবা আগে একটা রোগ ছিল পিত্তথলির পাথর, পরবর্তীতে দুটি সার্জিক্যাল রোগ হলো পিত্তথলি এবং নালীর পাথর। এবং আরও একটা জটিলতা যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সেটি হচ্ছে পিত্তথলির পাথর থেকে একুট প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ পাথরটা যখন নালী হয়ে আরও নিচের দিকে নেমে আসে, পিত্তনালীর শেষ অংশে প্যানক্রিয়াস নামক আরও একটা অর্গান, তার নালীটাও এসে শেষ হয়। সেখানে যখন স্টোনটা আটকে যায় বা যাওয়ার সময় একটা ফ্রিকশন হয়, তখন প্যানক্রিয়াসটা ফুলে গিয়ে পেটে প্রচণ্ড ব্যথা তৈরি করে এবং রোগীকে তৎক্ষণাৎ হসপিটালে ভর্তি করতে হয়। এবং শেষে যে জটিলতাটা বলবো, যখন পিত্তথলিতে পাথর বা পাথরের সাইজ 3 সেন্টিমিটার বা তার বড় হয়ে যায়, তখন ধারণা করা হয় যে এই ধরনের পাথর হতে সাধারণত 7 থেকে 10 বছর লাগে। আর যাদের এই ধরনের পাথরের সাইজ পাওয়া যায় অর্থাৎ 3 সেন্টিমিটার বা তার বেশি, সেই ধরনের রোগীদের পিত্তথলিতে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। সুতরাং বাবা এবং মেয়ের কাছ থেকে যে অনুভূতি আমরা জানতে পারলাম যে তারা নির্ভয়ে যেমন এই অনেকগুলো রোগ থাকা সত্ত্বেও এই ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি দুটি করিয়ে নিয়েছেন। এবং ওনারা মজার একটি ঘটনা আমাকে বলেছেন পাশাপাশি যে আমি সাধারণত ডিসচার্জ পেপারে 5 দিনের জন্য কিছু ব্যথানাশক ঔষধ দিয়ে থাকি যাতে 5 দিন ব্যথা না থাকে। বাবা এবং মেয়ে দুজনের কেউই ব্যথানাশক ঔষধ দুটো খায়নি, যেহেতু ওনাদের ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, কিডনিতে সমস্যা আছে, হার্টের সমস্যা আছে। সে কারণে নিজেদের থেকেই হয়তো বা অন্য কোনো ফিজিশিয়ানের সাথেও পাশাপাশি যোগাযোগ করছেন, তারাও হয়তো বলছেন যে এই ঔষধটা অ্যাভয়েড করে নিতে পারলে ভালো। যদিও যে ঔষধটা দিয়েছি সেটা খুবই কম পাওয়ারের একটা ঔষধ, তারপরেও ওনারা খাননি। এই ঔষধ না খাওয়ার পরেও ওনারা এই 7 দিনে তেমন কোনো ব্যথা অনুভব করেনি। এটা একটি মেসেজ। আশা করছি আপনারা যারা এতক্ষণ শুনতেছিলেন আপনাদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা যে একই সাথে বাবা এবং মেয়ের অপারেশনের পরে তাদের মুখ থেকে তাদের অনুভূতি শোনা। এবং আমি মনে করি এটি বাবা এবং মেয়ের ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। মেয়ে যেমন ছেলে মেয়ে বাবার কাছে যেমন কখনোই বড় হয় না, ঠিক তেমনই বাবা এবং মা ছেলে মেয়ের কাছে কখনো বয়স্ক বা বৃদ্ধ হয় না। যখনই মেয়ে শুনছেন যে বাবার অপারেশনটি করতে হবে, মেয়ে তখন চিন্তা করলেন যে আমি যদি ওই একই সময় অপারেশনটা করিয়ে নিই, যেহেতু একই সময় একই কেবিনে থাকবো, হয়তো বা বাবার বয়স যেহেতু একটু বেশি, যখন আমি বাবার সাথে থাকবো স্বাভাবিকভাবে, যেহেতু তারও একটা পরিবার আছে, হয়তো বা তখন তার পরিবারের কাজে ছেলেমেয়েকে সময় দেওয়ার জন্য বাসায় যাওয়া লাগবে। কিন্তু যদি উনি একই সময় সার্জারি করিয়ে নেন এবং একই কেবিনে থাকবেন, তাহলে উনি বাবারও খেদমতটা করতে পারবেন। আমার মনে হয় এই বিষয়টিও মেয়ের মাথায় কাজ করছে যে আমি বাবার খেদমতটাও একই পাশাপাশি করতে পারবো। আশা করি আপনাদের আজকের ভিডিওটি শুনে ভালো লাগছে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।